7 মাসের প্রেগন্যান্ট অবস্থায় আমার শ্বশুরবাড়ি থেকে ঠিক রাত 10টায় আমাকে তাড়িয়ে দিয়েছিল। এই অবস্থায় না বাপের বাড়িতে ঠাঁই পেয়েছি আর না শ্বশুরবাড়িতে। অথচ আমার শ্বশুরবাড়ির মানুষগুলো প্রাইভেট কারে যাতায়াত করে, ঢাকা শহর সহ নিজেদের শহরেই 3টা বিল্ডিং আছে। এত কিছু থেকেও ঘরের এক কোণেও তারা আমাকে জায়গা দিতে পারল না। এই মানুষগুলোকে আমি কখনোই ক্ষমা করতে পারবো না। না মানে কখনোই না। স্লেটের উপর কয়েকজন মানুষের নাম লিখে আবার মুছতে মুছতে বিড়বিড় করছে সায়মা নিগার। মাত্র 16 বছর বয়সে মল্লিক পরিবারে বিয়ে হয়েছে ওর। স্বামী মাহিন পেশায় একজন ব্যবসায়ী। মাস শেষে মোটামুটি বেশ ভালো পরিমাণই উপার্জন। পারিবারিক রেস্টুরেন্টের ব্যবসা, শোরুম, সব মিলিয়ে মাহিনের পরিবারে একটা বিশেষ রৈরি ব্যাপার সবসময় বজায় থাকে। সর্বগুণে গুণান্বিত পাত্র দেখে একরকম তাড়াহুড়ো করেই সায়মার বিয়ে দেওয়া হলো। বাসর ঘরে ঢুকে নতুন বউকে দেখে মাহিন ভূত দেখার মতো চমকে উঠে সে বলেছিল, আরে এ তো বাচ্চা একটা মেয়ে, এর সাথেই আমার বিয়ে দেওয়া হয়েছে। বিয়ের আগে তো শুনেছিলাম মেয়ের অনেক জ্ঞান। মাহিন বেশ হইচই শুরু করল, কিন্তু পরক্ষণেই সায়মা কটমট চোখে মাহিনের দিকে তাকালে তার গলার স্বর ক্ষীণ হয়ে আসে। বেশ শান্ত স্বরেই সে সায়মার দিকে ঝুঁকে প্রশ্ন করে, তোমার নাম কি? সায়মা। আর ভালো নাম। সায়মা নামটাই যথেষ্ট ভালো, এর চেয়ে ভালো নাম লাগবে না। তার মানে তুমিই সেই মেয়ে? আমাকে মেজো ফুপিরা বলেছিল মেয়েটা বেশ বড়, বয়সও আমার পছন্দসই। তোমার নাম তাহলে ঠিকই আছে, কিন্তু বয়স যে দেখি অতি সামান্য। 16 বছর বয়সটা একটা মেয়ের জন্য সামান্য মনে হচ্ছে আপনার? অবশ্যই সামান্য। এখন যুগ পাল্টাচ্ছে, মানুষ আধুনিক হচ্ছে। আমি অল্প বয়সী মেয়েদেরকে সংসারে প্রবেশ করার বিষয়টা পছন্দ করি না। ওরা ঘুরবে, পড়াশোনা করবে, নিজের আলাদা পরিচয় তৈরি করবে, জীবনকে নিজের মতো উপভোগ করবে। সংসার করার জন্য তো সারা জীবন পড়েই আছে। একটা মেয়ে যদি 80 বছর বাঁচে, তবে 65 বছরই তো সে সংসারের পিছনে উৎসর্গ করে। এই 65 বছরের মধ্যে নিজের জন্য 5 বছর রাখা উচিত নয়। সায়মা যেন মন্ত্রমুগ্ধ হয়ে মাহিনের কথা শোনে। কি সুন্দর, কি স্বচ্ছ চিন্তাভাবনা এই মানুষটার। তার বুকের ভিতরকার কোমল প্রাণের খোঁজ কি এর আগে কোনো মানবী পায়নি? শত শত নারী কি তার প্রেমে পড়েনি? পড়েছে নিশ্চয়, কিন্তু ভদ্রলোক এই জীবন উপভোগের সূত্রে তাদেরকে দূরে ঠেলে দিয়েছেন। মাহিন নিজের পাঞ্জাবিটা খুলে একটা গোল গলাযুক্ত গেঞ্জি পরতে পরতে আবার বলল, পড়াশোনা জানা আছে? ক্লাস 8 অবধি পড়েছিলাম, এরপর সংসারের কাজ শিখেছি। বাবা বলেছেন মেয়ে বিয়ে দিতে হবে, এখনই কাজ শিখে নিতে, না হলে পরের ঘরে গিয়ে খোঁটা শুনতে হবে। আর পড়নি? এবার তো পরের ঘর নয়, পরের ছেলেই তোমাকে খোঁটা দিবে। আপনি কি পরের ছেলে নাকি? এখন তো আপনি আমার আপন মানুষ। সায়মার শেষ কথায় মাহিন সহসাই নির্বাক হয়ে গেল। এই সামান্য কথাটুকুতেও যে কোনো নারী একটি পুরুষের বুকের মাঝখানে আসন পেতে নিতে পারে, তা কি সায়মা টের পেয়েছে? সে বিছানায় শুয়ে মৃদু হেসে বলল, এ বাড়ির সবাই কিন্তু তোমার স্বামী মাহিন নয়। তবে এটুকু মনে রেখো তুমি মাহিনের স্ত্রী। ইতিবাচকভাবে তোমার যেটা ভালো মনে হবে করবে, আর করার আগে পাছে আমাকে তা অবশ্যই শেয়ার করবে। এবার আসো, শোবে। হ্যাঁ। সায়মা আঁতকে ওঠে। ওর এই হঠাৎ প্রতিক্রিয়ার কারণ বুঝতে না পেরে মাহিন কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। মেয়েটার চোখের দৃষ্টিতে যে সংকোচ ধরা দিচ্ছে তা দেখে বিস্তারিত বুঝতে খুব বেশি সময় লাগল না। সহজ শেষে বলল, আজ আমার ক্লান্তি লাগছে, তাই শুতে এলাম। আমি ভেবেছি তুমিও নিশ্চয় ক্লান্ত, তাই শুতে বলছি। ভয় পাবার মতো এমন কিছু করেছি আমি? দাও, হাতটা দাও, দ্রুত দাও। মাহিন ওর এগিয়ে দেবার অপেক্ষা করে না, নিজে থেকেই সায়মার হাত দুটি নিজের কাছে এগিয়ে নেয়। তারপর হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলে, এটা আমার ব্যক্তিগত সম্পদের চাবি। ওই যে দরজাটা দেখছো, ওখানে আরেকটি পাশ ঘর আছে। ওই ঘরে বই আছে, পত্রিকা আছে, চেয়ার আছে, টেবিল আছে, আমার যাবতীয় কার্যক্রমের প্রমাণপত্র পাবে। আর হ্যাঁ, বারান্দা দিয়ে বাইরের সুন্দর আকাশ দেখা যায়।
এখন থেকে এই স্থানের ভাগিদার তুমিও। আমার পক্ষ থেকে এই মুহূর্তে বিশেষ কোনো গল্প নেই। তুমি তোমার ইচ্ছে মতো বলো, আমি শুয়ে শুয়েই শুনব। কিন্তু সায়মা হ্যাঁ কিংবা না কোনো আলাপেই করে না। মাহিনের প্রতিটি কথা যেন পবিত্র বাণীর মতো মনে হচ্ছে ওর। 7 জনমের ভাগ্য করে নাকি মানুষ তার জীবনে একজন পারফেক্ট জীবনসঙ্গী পায়। কিন্তু সায়মার কত জনমের ভাগ্য তা কে জানে। 1000 বছর সাধনা করলেও তো এমন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া ভার। সুখে তার চোখে পানি চলে আসে। পাশ ফিরে আড়াল হয়ে সে চোখের পানিটুকু মুছে নেয়। সংসার জীবন বেশ ভালোই চলছিল সায়মার। 2 বছর পর প্রথমবারের মতো সন্তানের মা হবার সুসংবাদ পায়। একমাত্র মেয়েটা তখন মাত্র 1.5 মাস পেটে। এমন এক সময়ে মাহিন গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে। অবস্থা ভয়াবহ রূপে চলে যায় যখন সে কোমায়। হাসপাতালে দীর্ঘ 5 মাস চিকিৎসা চলে ঠিকই, কিন্তু 4.5 মাসের মাথায় এসে মাহিনের বাবা আমজাদ মল্লিক একদিন ডাইনিং রুমে মুখ থমথমে ভাব করে বলে ওঠেন, এত মাস ধরে চিকিৎসা করছি অথচ কোনো উন্নতি নেই। এই 1997 সালে এসে কোনো শালা একটা রোগীর পেছনে 22 লাখ টাকা খরচ করবে? সে তো নিজের কপাল পোড়ালই, সাথে সংসারের টাকাগুলোও জ্বলে ভাসালো। শ্বশুরের এমন তীর্যক কথায় সায়মা হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু বাবা, মাহিন চিকিৎসার জন্যই আগের চেয়ে মোটামুটি একটু সুস্থ হচ্ছে। তাছাড়া এতদিন তো মাহিনই সমস্ত ব্যবসা সামলেছে, সংসারের জন্য দুহাত ভরে খরচ করেছে, অথচ আজ তার এই দুর্দিনে আপনি এমন কথা বলছেন? তুমি নিজের যোগ্যতার তুলনায় বেশি কথা বলছো। এ বাড়িতে থাকতে হলে চুপ থাকো। পরিবারের দায়িত্ব থাকলে সবাই করে, আমিও করতাম, কিন্তু এখন আর পারবো না। আমার মেয়ে আছে, ছেলে আছে, বউ আছে। এক মাহিনের পেছনে এত টাকা খরচ করা সম্ভব নয়। তাছাড়া ওর ভাই বোনও প্রশ্ন তুলছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ওকে বাড়িতে নিয়ে আসব। সায়মার শত আপত্তি সত্ত্বেও মাহিনকে ওই অবস্থায় বাড়িতে নিয়ে আসেন আমজাদ মল্লিক। আর বাড়িতে নিয়ে আসার ঠিক 17 দিন পরেই মাহিনের মৃত্যু হয়। সায়মা আজও জানে না বাড়িতে আসার পরপরই কেন মাহিন মারা গেল। পুরো বাড়িতে সায়মা হয়ে গেল একা, খুঁটিহীন একচালা এক ঘর। এরপর একদিন হুট করেই আমজাদ মল্লিক এবং তার ছোট ছেলে আমির মল্লিক সায়মার ঘরে ঢুকে গলা খেকিয়ে বলে ওঠে, এ বাড়িতে তোমার আর থাকা হচ্ছে না, ভদ্র মেয়ের মতো বেরিয়ে যাও। সায়মা কেবল অস্ফুট করে জিজ্ঞাসা করেছিল, আমার গর্ভে মাহিনের সন্তান, এই অবস্থায় এই রাতে আমি কিভাবে বেরিয়ে যাব? কিন্তু তার প্রশ্নের জবাব কেউ দেয়নি। ছোট একটা ব্যাগ হাতে ধরিয়ে দিয়ে সে রাতেই বাসা থেকে বের করে দিয়েছিল সায়মাকে। সেই ঘটনার আজ 26 বছর কেটে গেছে। টেবিলের উপর আজকে তাজা খবরের কাগজ। সেখানে একটা সংবাদের উপর গোল মার্ক করে রাখা, গতকাল রাতে খুন হয়েছেন মল্লিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আমিন মল্লিক। খুনের সময় তার 2 হাত থেকে তুলে দেওয়া হয়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে উপরে ফেলা হয়েছে তার 2 চোখ। সায়মা সে খবরের দিকে চেয়ে শেষবার আমিনের সেই ঘটনার কথাই মনে করছে। এরাই তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। এত শক্তিশালী মানুষকেও কেউ খুন করেছে, আর কোনো অপরাধেই বা খুন করল? ভাবতে ভাবতেই সায়মা মুচকি হাসে। এমন সময় সায়মার একমাত্র মেয়ে রুহি ঘরে ঢোকে। মাকে খবরটির দিকে ঝুঁকে থাকতে দেখে সে জিজ্ঞাসা করে, মা, শুনলাম আমিন মল্লিক নামের এক লোক মারা গেছে। এই লোকটা কে? তোমার পরিচিত কেউ, তাই না? সায়মা চমকে উঠে মেয়ের দিকে ফিরে তাকালো। পর্ব 02। ভাবতে ভাবতেই সায়মা মুচকি হাসে। এমন সময় সায়মার একমাত্র মেয়ে রুহি ঘরে ঢোকে। মাকে খবরটির দিকে ঝুঁকে থাকতে দেখে সে জিজ্ঞাসা করে, মা, শুনলাম আমিন মল্লিক নামের এক লোক মারা গেছে। এই লোকটা কে? তোমার পরিচিত কেউ, তাই না? সায়মা নিগার চমকে উঠে মেয়ের দিকে ফিরে তাকালো। সে কখন রুমের মধ্যে ঢুকল? সে কিছুটা বিরক্ত নিয়ে মেয়েকে জিজ্ঞাসা করে, তুই কখন এলি? ঢোকার আগে আমার অনুমতি নিয়েছিস? সামান্য শিক্ষাটুকুও নেই তোর? তোমার ঘরে ঢোকার জন্য আমার কবে পারমিশন দরকার পড়েছে? তোমার কি হয়েছে মা? হঠাৎ এমন কেন করছো? আমিন মল্লিকের কথা জানতে চেয়েছি, তাই? আচ্ছা,
আমি আর কখনো কিছু জানতে চাইব না। তবে মল্লিক পরিবার সম্পর্কে তোমার বিদ্বেষ কিন্তু আজকের নয়। রুহি আবার নিজের ঘরে ফিরে যাচ্ছিল, তখন সায়মা নিগার মেয়ের দিকে খেয়াল করে দেখেন তার কপালে ঘাম লেপ্টে আছে। মেয়েকে বড় ক্লান্ত দেখাচ্ছে। রুহি। রুহি থমকে দাঁড়ালো। সায়মা তাকে হাতের ইশারায় কাছে ডেকে নেয়। শরীর থেকে ভেজা ঘামের ভ্যাপসা গন্ধ বের হচ্ছে, কিন্তু মেয়ের চোখে মুখে শান্ত দৃষ্টি। সে মেয়ের মাথায় হাত রেখে জিজ্ঞাসা করে, তুই এতক্ষণ কোথায় ছিলি? বাইরে। বাইরে ঠিক কোথায়? ওই যে মর্গ থেকে আমিন মল্লিকের লাশ পাঠিয়েছিল, সেই লাশ দেখতে গিয়েছিলাম। চোখ ছাড়া লাশ দেখতে যে কি বিচ্ছিরি লাগছিল। বেশ কিছু পুলিশও এসেছে দেখলাম, তদন্ত চলছে। এতক্ষণ সায়মাকে বেশ উৎফুল্ল দেখালেও রুহির শেষ কথাটুকুতে তার মুখটা হঠাৎ মলিন হয়ে উঠল। রুহি বেশ আড়ষ্ট কণ্ঠে মাকে জিজ্ঞাসা করে, মা, ওরা তোমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে তাই না? আমাকে মানুষ করতে তোমায় না জানি কত ত্যাগ করতে হয়েছে। আজকাল তুমি রাতে খুব একটা ঘুমোও না। কিন্তু সায়মা মেয়ের প্রশ্নের জবাব দেয় না। প্রসঙ্গ পাল্টে বলল, আমাকে একটা সত্যি কথা বল দেখি, কাল রাতে তুই কোথায় ছিলি? তুমি যেখানে ছিলে আমিও সেখানেই ছিলাম। এবার তুমিই নিজেকে প্রশ্ন করো, কাল রাতে তুমি কোথায় ছিলে? রুহির জবাবে সায়মা একেবারে হতভম্ব হয়ে মেয়ের দিকে চেয়ে রইল। আমজাদ মল্লিক মাথায় হাত দিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগেই তার ছেলের লাশ দাফন করে এলেন। ২৬ বছর আগে নিজের বড় ছেলে মাহিনকে হারাতে হয়েছে, আর আজ ছোট ছেলে। দুই ছেলেকেই নিজে হাতে কবর দিলেন তিনি। এত বড় শোক একজন বাবার কাছে আর কি বা হতে পারে। আমজাদ মল্লিকের বুকের ভিতরটা যেন হু হু করে জ্বলে যাচ্ছে। অকস্মাৎ আবারও ডুকরে কেঁদে উঠলেন তিনি। কিছুক্ষণ পরেই পুলিশের এসআই হাবিবুর রহমান তার সাথে আরও দুজন কনস্টেবল সাথে নিয়ে ভিতরে ঢুকলেন। তাকে দেখে আমজাদ সাহেবের কান্নার গতি যেন আরও দ্বিগুণ হল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে তিনি বললেন, আমার ছেলেটার সাথে এ কি অঘটন ঘটে গেল? কার এত বড় ক্ষতি আমি করেছিলাম? আপনি নিজেকে শক্ত করুন আমজাদ চাচা। আমিন ভাই আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। উনার সাথে কেউ এত বড় অন্যায় করে পার পেয়ে যাবে, আমি কি তা হতে দিতে পারি? কিন্তু চাচা, আমাকে একটা ব্যাপারে নিশ্চিত করুন তো, আমিন কি গতকাল সাথে ক্যাশ টাকা নিয়ে বাড়ি ফিরছিল? আমজাদ মল্লিক খানিক সময় ভেবে জবাব দিলেন, না তো বাবা, গতকাল আমাদের কোনো ক্যাশ হিসাবের তারিখ ছিল না। তবে কি আপনাদের কোনো পারিবারিক শত্রু আছে? কার মনে শত্রুতা আছে আর কার মনে বন্ধুত্ব আছে, সেটা কি আর মানুষের উপর দেখে বোঝা যায় বাবা? মানুষ মাত্রই তো মুখোশধারী। তবে কি ব্যবসায়িক কোনো ঝামেলা? আপনার রেস্টুরেন্টে গিয়ে খোঁজ নিতে হবে। হতে পারে রেস্টুরেন্ট নিয়েও কারো সাথে কোনো সমস্যা হয়েছে, যা হয়তো আপনারা কেউই জানতেন না। না না বাবা, ওসবের দরকার নেই। রেস্টুরেন্টে আমাদের কোনো সমস্যাই নেই তো। রেস্টুরেন্টের কথা উঠতেই আমজাদ মল্লিক ক্ষণিক মুহূর্ত বিচলিত হয়ে গেলেন। ব্যাপারটা হাবিবুরের ঠিক বোধগম্য হল না। সে ভিতরে ভিতরে কিছুটা সংকোচ রেখেই বলল, আচ্ছা, আমিনকে যেখানে মার্ডার করা হয়েছে আমি সেখানকার আশেপাশের সিসিটিভির ফুটেজগুলো সংগ্রহ করার ব্যবস্থা করেছি। সেই সাথে ওই জায়গায় সক্রিয় মোবাইলের নেটওয়ার্কটা ট্রেস করার চেষ্টা করছি। একটা না একটা ক্লু ঠিক হাতে আসবে। আমজাদ মল্লিক আবারও হাবিবুরের হাত চেপে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দিলেন। কিন্তু হাবিবুরের কাছে তার কান্না খুব বেশি সহ্য হচ্ছে না। মানুষের দুঃখ তার একান্ত ব্যক্তিগত। এ জগতে কেউ তার দুঃখের ভাগ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। হাবিবুরই বা বোধ করবে কোনো আবেগে। সে আমজাদ মল্লিকের হাতে আলতো করে দুইবার হাত বুলিয়ে সান্ত্বনা দেবার চেষ্টা করে। তারপর মাথার টুপিটা ঠিক করে চলে যায়। যাবার আগে কনস্টেবল দুজনকে বাড়ির অন্যান্য সদস্যদের থেকে সন্দেহের তালিকা নিতে নির্দেশ দিয়ে গেল। অথচ কনস্টেবল দুজন তালিকা না নিয়ে তারাও হাবিবুরের পিছু পিছু বাইরে বেরিয়ে যায়। মূলত আদেশটা ছিল শুধুমাত্র ওই মুহূর্তের ফর্মালিটি। সবাই বেরিয়ে গেলে আমজাদ মল্লিক চোখের পানি মুছে নিজের ঘরে ঢুকলেন। পাশাপাশি তার দুই ছেলের ছবি।
আমিনকে তিনি সর্বস্ব দিয়ে ভালোবাসতেন ঠিকই, কিন্তু এই মুহূর্তে তার সদ্য মৃত্যুবরণ করা ছেলেকে নিয়ে বিন্দুমাত্র ভাবান্তর এল না। তিনি মাহিনের ছবির দিকে চেয়ে অনুশোচনা করে বললেন, আজ আমি বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ। তোর সাথে অনেক বড় অন্যায় হয়েছে মাহিন, আর এই অন্যায়ের ভাগীদার আমিও। আমি আমার নিজের ছেলের মৃত্যুর জন্য দায়ী। আমাকে তুই মাফ করে দিস মাহিন। আমি কেন যে সেদিন তোর জীবনের মূল্যটা দেখলাম না। আজ দেখ, আমি তোদের দুই ভাইকেই হারিয়ে ফেলেছি। তিনি ছবির সামনে দাঁড়িয়ে উদাস হয়ে গেলেন। দীর্ঘ প্রায় 10 মিনিট পর সম্বিত ফিরে পেলেন, যখন আমিনের একমাত্র ছেলে আরাফ তার দাদার হাতের উপর হাত রাখে। আমজাদ চচকিত ভঙ্গিতে আরাফের দিকে চেয়ে জিজ্ঞাসা করলেন, তোর মাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে? ডাক্তার বলছিলেন হালকা ডোজের ঘুমের ওষুধ না দিলে রেহেনা ঘুমোবে না। এই অবস্থায় না ঘুমালে মেয়েটা অসুস্থ হয়ে যাবে। আমি ব্যবস্থা করেছি দাদু। ক্ষণিক মুহূর্ত থেমে আরাফ আবার বলল, দাদু, আমার বাবা তো চলেই গেলেন। জানি না কার সাথে এত বড় শত্রুতা ছিল যে এত কঠোরভাবে তাকে মেরে ফেলা হলো। পুলিশ যেন আসামিকে খুঁজে পায়, তার জন্য সর্বোচ্চ সহযোগিতা ওদের করবে দাদু। আর হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর জার্মানে ফেরত যাব না। দেশে থেকে আমাদের পারিবারিক ব্যবসাগুলোই দেখাশোনা করব। ক্যাফের ম্যানেজমেন্টও আমি করব। আমার পরিবারের ব্যবসা ধরার জন্য তো একজন যোগ্য লোকই চায়। আমার বাবার প্রতি এটাই এখন আমার বড় দায়িত্ব ও সম্মানের বহিঃপ্রকাশ। তুমি কি বলো? আরাফের মুখে ব্যবসার হাল ধরার কথা শুনে আমজাদ মল্লিক যেন ভয়ানক রকম শক খেলেন। এ বিষয়টি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। তিনি বেশ হম্বিতম্বি হয়ে বলে উঠলেন, তোকে এত পড়াশোনা করিয়েছি, আর তুই কিনা দেশে পৌঁছবি? না না, এটা আমি হতে দেব না। তুই জার্মান ফিরে গিয়ে ভালো চাকরি করো, ওখানে সেটেল হ। এটাই আমি চাই। আই এম সরি দাদু, আমি তোমার চাওয়া পূরণ করতে পারবো না। আমি এদেশেই থাকব, আর আমাদের ব্যবসাগুলোই আরো বড় পরিসরে চালু করব। তুই কি সত্যি সত্যিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস? হ্যাঁ, ভাবছি কাল সকালে আমাদের রেস্টুরেন্টটা একবার ভিজিট করব। তারপর? আচ্ছা, তাহলে অন্যান্য জায়গাগুলো তুই সামলা। রেস্টুরেন্ট তো সামান্য জিনিস, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না। আমি আপাতত কিছু মাস দেখাশোনা করি, তারপর তুই দেখিস। এখন গেলে কি সমস্যা? সমস্যা হবে কেন? আমি চাই না তুই এত ছোটখাটো ব্যাপারেও মাথা ঘামা। আরাফ তার দাদু আমজাদ মল্লিকের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। কিছুক্ষণ আগেই মানুষটা তার চাচার ছবির সামনে দাঁড়িয়ে আফসোস করছিলেন। এখন আবার আরাফকেও রেস্টুরেন্টের ধারে কাছেও তিনি যেতে দিচ্ছেন না। অথচ এই রেস্টুরেন্ট থেকে বাসায় ফিরতেই তার বাবাকে মার্ডার করা হয়েছে। গল্প, জবানবন্দি, লেখা শেয়ার ফাসিওয়েসেনি। তাহলে এমন জটিল ব্যাপারে তার দাদু তাকে নিষেধাজ্ঞা কেন দিচ্ছে? সেদিনের মতো আরাফ তাকে আর বিশেষ কিছু জিজ্ঞাসা করে না। তবে তাদের পারিবারিক ব্যবসার প্রতি তার প্রবল আগ্রহ জন্মায়। কিছু একটা গোপন বিষয়ে তার দাদু আমজাদ মল্লিক তার থেকে লুকিয়ে রাখছেন, এ ব্যাপারে সে নিশ্চিত। আরাফ চুপচাপ তার মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে রেহেনা বেগম ঘুমোচ্ছেন। পাশেই তার দাদিও মাথায় তেলপানি দিয়ে বসা। আরাফ খুঁজে খুঁজে তার ফুপির পাশে গিয়ে বসল। ফুপি তার ছোট মেয়েকে খাবার খাওয়াতে ব্যস্ত। আরাফকে দেখে শেলি মল্লিক হাতের ইশারায় আরও কাছে ডেকে বলল, আল্লাহর জিনিস আল্লাহ নিছেন। এত ভেঙে পড়িস না আরাফ, আমরা তো আছি। কিন্তু আরাফ তার ফুপির ব্যাখ্যা বিশ্লেষণ এড়িয়ে গিয়ে উল্টো প্রশ্ন করে, ফুপি, বাবাকে কেউ কেন এভাবে মারল? আমাদের শত্রু কে? আমাদের কোনো শত্রু নেই আরাফ। তোর বাপদাদা সবসময় টাকার পিছনে ছুটেছেন ঠিকই, কিন্তু তাই বলে অন্যের জায়গা জমি জোর করে দখলদারি করেনি। তোর বাবার জন্যই আমাদের এত সহায় সম্পত্তি টিকে আছে। আমিন ভাই অনেক বুদ্ধিমান মানুষ ছিলেন। বেশি বুদ্ধিমান মানুষদের কিন্তু বুদ্ধিমান বলে না, তাদেরকে বলে চালাক। আর এই চালাক শ্রেণীর মানুষের ভিতরে ভিতরে অনেক শত্রু থাকে। শেলি চুপ করে গেল। আরাফকে জবাব দেবার মতো কোনো উত্তর তার জানা নেই। সে আবার মেয়ের খাবার খাওয়ানোতে মনোযোগ দিল।
আরাফ পুনরায় জিজ্ঞাসা করে, আমার বড় চাচা মাহিন মল্লিক কিভাবে মারা গেছিলেন? হ্যাঁ, আমি জানি উনি অ্যাক্সিডেন্ট করেছিলেন। উনার জন্য আমাদের অনেক টাকা পয়সাও খরচ হয়েছে, তাও জানি। কিন্তু এর আগে পিছে কি ছিল? শেলি কিছুটা ঢোক গিলে বলে ওঠে, কি থাকবে? অ্যাক্সিডেন্ট করেছিল। তারপর অবস্থা আরও খারাপ হয়ে যাবার ফলে মাহিন ভাই মৃত্যুবরণ করেন। আর উনার ওয়াইফ, মানে আমার বড় মা, তাকে তো তার বাবা মা নিয়ে গেছিল। শুনেছি পরে নাকি খুব ভালো করে বিয়েও দিয়েছে। যাক, আল্লাহ পাক ওর একটা গতি তো করেছেন। মাহিন ভাইকে বেচারি প্রচণ্ড ভালোবাসত। আরাফ ফুপির সাথে কথা শেষ করে বাইরে বেরিয়ে আসে। তার বাবার মৃত্যু নিয়ে এ বাড়িতে কেমন চোর পুলিশ আয়োজন শুরু হয়েছে। ব্যাপারটা কিছুতেই মাথায় ঢুকছে না ওর। এ বাড়িতে শোকের চেয়ে আতঙ্ক বেশি কেন? বাড়ির সামনের রাস্তাটা সোজা চলে গেছে জেলা পরিষদের দিকে। দূরে কয়েকটা কুকুর মাঝে মাঝে নিজেদের মধ্যেই খেউ খেউ করে উঠছে। আরাফ নীরবে কেবল সেদিকেই তাকিয়ে রইল। অফিসার হাবিবুর দুজন কনস্টেবলকে দিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করিয়েছেন। পাশেই এই থানায় নতুন নিয়োগপ্রাপ্ত সিনিয়র মহিলা অফিসার মেহরিন গভীর মনোযোগ দিয়ে আরেকটি কেস স্টাডি করছেন। হাবিবুর সিসিটিভি ফুটেজ চালু করে মেহরিনের নাম ধরে ডেকে বলল, ম্যাডাম, একটা বড় গ্যারাকলে পড়ে গেছি, একটু উদ্ধার করুন দেখি। মেহরিন মাথা তুলে তাকালো। বয়স ৩০ কিংবা ৩২ হবে হয়তো। মুখের গড়ন কিছুটা বিদেশি খেজুরের মতো, যেন চারপাশেই চাপা। তবে এর চেয়ে ভিন্ন গড়ন হলে বোধহয় মেহরিনকে খুব একটা ভালো দেখাতো না। সে গম্ভীর স্বরে প্রশ্ন করল, বলুন, কিভাবে উদ্ধার করতে পারি? আমার এক পরিচিত লোক মার্ডার হয়েছে। আমার বন্ধু মানুষ, রেস্টুরেন্টের ব্যবসা আছে, ট্যুর এজেন্সিও চালায়। প্রতি মাসে মোটা পয়সা লাভ হয় তাদের। তাকে গত পরশু অফিস থেকে ফেরার পথে কেউ মার্ডার করে ফেলে গেছে। এই দেখুন ঘটনার আগে পরের সিসিটিভি ফুটেজ। কিন্তু সন্দেহ করার মতো বিশেষ কিছু খুঁজে পাচ্ছি না। আপনি কি একবার দেখবেন? আচ্ছা, দেখছি। মেহরিন এগিয়ে এসে ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রাখল। যতগুলো ফুটেজ পাওয়া গেছে সবগুলোতেই ঘটনার আগে পিছের আধা ঘন্টা করেও দেখল সে। কিন্তু আমিন যতবার অফিস পার হয়ে ওই ক্যামেরাগুলো অতিক্রম করেছে ঠিক ততবার দেখা গেছে। মেহরিন বুদ্ধি করে আরও ঘণ্টাখানিক আগের ফুটেজ চালু করে। ১ ঘন্টার একটি ফুটেজে শুধুমাত্র একটি ক্যামেরার লেন্স অন্যদিকে ৩৫ মিনিট আগে ঘুরিয়ে দেওয়া হয়েছে। হাবিবুর হতবাক হয়ে জিজ্ঞাসা করে, আরে, এটা কি হলো? মেহরিন হেসে জবাব দেয়, বিশেষ কিছু নয়। ব্রেনের কিছু শতকরা বেশি ব্যবহার করতে হয়। অপেক্ষা করুন, আমি আরেকটু রিভার্সে দিচ্ছি। সন্দেহভাজন ব্যক্তিও পেয়ে যাবেন। সত্যি সত্যি হলো তাই। কালো জ্যাকেট, কালো টুপি পরে একটা ছেলে রাস্তার পাশে ঘুরঘুর করছে। তবে ক্যামেরার দিকে কখনোই মুখ তুলে তাকায়নি। সাইজ দেখে অনুমান করা যায় মাঝারি উচ্চতার কেউ হবে। মেহরিন লোকটির দিকে ইঙ্গিত দিয়ে হাবিবুরকে বলল, লোকটা ভীষণ চালাক, একবারও ক্যামেরার দিকে তাকায়নি। এরপরই টুপ করে ক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়েছে। হাবিবুর সাহেব, এটা একটা কোল্ড ব্লাডেড মার্ডারও। অপরাধ করার আগে সে যথেষ্ট প্রস্তুতি নিয়েই করেছে। আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু এর হদিস পাবো কি করে? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। একা একা সমাধান করা অসম্ভব। একটা তদন্ত কমিটি গঠন করতে হবে। কেসটা সমাধান করলে আমিনের পরিবার থেকে আমাকে নিশ্চিত মোটা অঙ্কের টাকা অফার করবে। আপনি টাকার জন্য ডিউটি করেন নাকি? না, মানে। থাক, বুঝেছি। নতুন করে কিছু বুঝাতে হবে না, এই তদন্ত টিমে আপনিই থাকুন। আর হ্যাঁ, আপনি কেস রিপোর্ট তৈরি করুন। আমিন সাহেবের বাড়ির অভিভাবকদের সাথে দেখা করেছেন? করলেও আবার দেখা করবেন। আমি ওসি স্যারের সাথে কথা বলে বাকি সব ব্যবস্থা করে দিচ্ছি। মনে রাখবেন, আসামি কিন্তু অনেক বুদ্ধিমান। তাকে ছাই দিয়ে কই ধরার মতো করেই ধরতে হবে। ভর দুপুরে সাইমা নিগার একটা কালো বোরকা পরে তাড়াহুড়ো করে বের হচ্ছে। তাড়াহুড়ো নিজের পায়ের স্যান্ডেলটাও ঠিকমতো পরতে পারেনি। রুহি মায়ের পিছু পিছু এগিয়ে এসে জিজ্ঞাসা করে,
এই অসময়ে কোথায় যাচ্ছ? অসময় কোথায়? এখন বেলা 1:30 বাজে। এখনই উপযুক্ত সময়। এরপর দেরি হলে আমার কাজটা পিছিয়ে যাবে। এটা অসময় নয়। কি এমন জরুরি কাজ পড়ে গেছে তোমার? একটা শাবল কিনতে যাব। লোহার শক্ত শাবল। আমজাদ মল্লিক মরবে না। মরবে তো। তখন ওর কবর খুঁড়তে যাবে কে? আমিই যাব। আমার খুব শখ আমজাদ মল্লিকের কবর খুঁড়ব। বোমা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, বলো? আচ্ছা রুহি, শোনো, ওর ছোট ছেলের কবরকে খুঁড়েছে কে? মাটি দিয়েছে আমিনকে। রুহি ছলছল চোখে মায়ের মুখের দিকে তাকায়। এভাবে আর কতদিন? সে মাকে জড়িয়ে ধরে ঘরের দিকে টানতে টানতে বলে, মা, তুমি আজ সকালে মেডিসিন নাওনি কেন? তোমাকে কতবার বলেছি আমি রুমে না থাকলেও ঠিকমতো মেডিসিন নিবে। এই অবজ্ঞার কারণে দেখেছ আবার তোমার অসুখটা বাড়ছে। কিন্তু শাবল, আচ্ছা অন্তত কোদাল তো আনতে দিবি। মা, সব ঘরে আছে, কিচ্ছু কিনতে হবে না তোমাকে। তুমি শুধু সুস্থ হয়ে আমার সাথে বেঁচে থাকো মা। জোর করে বেঁচে থাকা মানে নিজের ভিতর আত্মগ্লানি বাড়ানো। আমি আর কতরকম জোর নিজের উপর করব? একটু থেমে তিনি আবার বললেন, রুহি, আমাদের স্টোর রুমে একটা পুরুষ মানুষের জ্যাকেট আছে, জানিস? জোর করে বেঁচে থাকা মানে নিজের ভিতর আত্মগ্লানি বাড়ানো। আমি আর কতরকম জোর নিজের উপর করব? একটু থেমে তিনি আবার বললেন, রুহি, আমাদের স্টোর রুমে একটা পুরুষ মানুষের জ্যাকেট আছে, জানিস? গত 1 সপ্তাহ ধরে ওখানেই পড়ে আছে। ওটা কার বলতো দেখি? আমি কি তোমার স্টোর রুমে যাই মা? কার, কবেকার জ্যাকেট পরে আছে সেটা নিয়ে তুমি আমাকে গবেষণা করতে বলছো? তুমি না পারো বটে। এবার চলো, জলদি ওষুধ খেয়ে নেবে। রুহি তার মাকে রীতিমতো জোর করেই ওষুধ খাইয়ে দিল। তারপর বিছানা ঠিক করে তাকে ঘুম পাড়িয়ে দেয়। এর মধ্যে বিকাল 4টা পার হয়ে গেছে। আজকে ওর বাইরে যাবার ভীষণ প্রয়োজন ছিল, কিন্তু মায়ের জন্য আজ আর বের হতে পারে না। আইন পড়া শেষ তার। অ্যাডভোকেট মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে প্র্যাকটিস করছে এখন। টুকটাক তার কেসও সামলায় সে। আইনের ঘোরপ্যাচ কিংবা আসামির নানান তদবির কর্মজীবনের অভিজ্ঞতার চেয়ে একটু বেশিই জেনে ফেলেছে রুহি। সায়মা নিগার ঘুমিয়ে গেলে পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসে সে। আমজাদ মল্লিককে কাছ থেকে ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছে ওর। শুধু দেখা নয়, বরং কথাও বলবে, কিন্তু সরাসরি যাবার সুযোগ এই মুহূর্তে নেই। এখন সে যাবে মল্লিক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। বিকেলবেলা সেখানে বেশ ভিড় হয়। এর আগেও গেছে, তবে যতবার গেছে তার লক্ষ্য ছিল অন্য কিছু জানার। আজ সে যাবে তার বাবার তিলে তিলে গড়ে তোলা মল্লিক ক্যাফেতে। মাহিন একা হাতে প্রায় শূন্য থেকেই এই ক্যাফেটা চালু করেছিল। এরপর ধীরে ধীরে শোরুম, ট্যুর এজেন্সি সবেমাত্র শুরু করেছিল সে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তার ভালোবাসার পরিবার সেই সকল অধিকার থেকেই বঞ্চিত। রেস্টুরেন্টে ঢুকে রুহির দুটো লাভ হল। প্রথমত, আজ আমজাদ মল্লিক রেস্টুরেন্টেই উপস্থিত আছে। আর দ্বিতীয়ত, আরাফকেও সে রেস্টুরেন্টে নিয়ে এসে কর্মচারীদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সে সামনের দিকের একটা টেবিলে বসে লেমন জুস অর্ডার করে। আরাফের আশাটা যে আমজাদ হোসেনের এক বিন্দু পছন্দ হয়নি তা তার তাড়াহুড়োয় বেশ স্পষ্ট। একজন ওয়েটার এসে রুহির টেবিলে জুসের গ্লাসটা নামিয়ে জিজ্ঞাসা করে, আরে ম্যাডাম, আপনি ভালো আছেন? রুহি সচকিত ভঙ্গিতে ওয়েটারটির দিকে ফিরে তাকাল। সে যে মাঝে মাঝে এখানে আসে তা এই ছেলেটি খুব ভালো করে খোঁজ রেখেছে। ক্যাফেগুলোত নিয়মিত যাতায়াত রাখার এই এক বড় অসুবিধা, তারা কোনো কাস্টমারকে 2-3 দিনের অধিক আসা যাওয়া করতে দেখলেই তাকে খাতির করে বিশেষ স্মরণে রাখে। রুহি নিজেকে স্বাভাবিক রেখে প্রচণ্ড বিনয়ের সাথে বলে, হ্যাঁ, এই তো চলে এলাম এক গ্লাস ঠান্ডা জুস খেতে। খুব ভালো করেছেন। আমিন স্যার মারা যাবার পর এখন উনার ছেলে আরাফ স্যার সমস্ত বিজনেস দেখবেন। ওই দেখুন, উনি উনার দাদার সাথে দাঁড়িয়ে কথা বলছেন। আর এই উপলক্ষে আজ প্রতিটি অর্ডারে উনি 1 ছাড় দিতে বলেছেন। 1 ছাড়ের জন্য এত গল্প শোনালেন। যাই হোক, আমিন সাহেবের মৃত্যুর খবরটা পত্রিকায় দেখেছি।
তদন্ত হয়েছে নাকি? মানে কারা মারলো, কেন মারলো? শুনছি পুলিশে কিছুই পায় নাই, খালি সিসিটিভি ফুটেজে একটা ছেলেরে দেখা গেছে। কিছুক্ষণ আগেই এক অফিসার এসে আমজাদ স্যারের থেকে অনেক তথ্য নিয়ে গেলেন। শুনে খুবই খারাপ লাগলো। ভীষণ ভয়ানক মৃত্যু। আচ্ছা, আপনার সময় নষ্ট হচ্ছে, আপনি আপনার কাজ করুন বরং। ওয়েটার মাথা দুলিয়ে নিজের কাজে মনোনিবেশ করে, কিন্তু রুহি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারে না। মল্লিক পরিবারে হঠাৎ এই আরাফ এলো কোথা থেকে? তার পরিকল্পনায় সে তো ছিল না। সে কি আমার জন্য এই মুহূর্তে আশীর্বাদ নাকি অভিশাপ? না, আরাফ যেটাই হোক, ওর বাবা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী ছিল। আমিন মল্লিকের রক্ত ওর শরীরেও আছে। একা একাই আপনমনে কথাগুলো ভাবছে রুহি। সে সিদ্ধান্ত নেয় এখান থেকে বের হয়ে আরাফের উপর নজরদারি করার, কিন্তু সেটা আর বিশেষ গুরুত্ব দিয়ে করতে হলো না। কফি শেষ হবার আগেই তার কানে ভেসে আসে পাশ থেকে আরাফের নিম্নস্বরের কিছু শব্দ। আরাফ পাশের একটি বারান্দায় গিয়ে ফিসফিস করে মোবাইলে কাউকে বলছে, আমার দাদু আমার থেকে কিছু একটা লুকোচ্ছে। উনার লক্ষণগুলো আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হলো না। আমার ধারণা আমাদের পারিবারিক ব্যবসায় নিশ্চয় কোনো ঘাপলা আছে, আর সেই বিষয়টি আমার থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা চলছে। উনি সবসময় আমাকে এমন দূরে দূরে রাখেন কেন, এই ব্যাপারটা আমি জানতে চাই। আর তার জন্য তোমার সহযোগিতা প্রয়োজন। তুমি আমাকে আমার পরিবারের সমস্ত হিস্ট্রি খুঁজে বের করবে। বিষয়টা রুহির কাছেও বেশ আগ্রহের টপিক হয়ে উঠল। সে জানে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছিল। সে জানে তার বাবা মাহিন মল্লিককে চাইলেই বাঁচানো যেত, কিন্তু আমজাদ মল্লিক তাকে বাঁচতে দেয়নি। সে এটাও জানে তার বাবার কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট হয়নি, বরং করানো হয়েছিল। রুহি জুস এবং আরেকটি কফির বিল পরিশোধ করে বাইরে বেরিয়ে আসে। রেস্টুরেন্ট থেকে কিছুটা দূরে এসে অপেক্ষা করে আরাফের ফেরার। বাবার মৃত্যুর কারণ সে জেনেছিল তারই ছোট চাচা আমিনের থেকে। এই তো কিছুদিন আগেই এক রাতে দীর্ঘ প্রতীক্ষার পর একটা জ্যাকেট পরে হাজির হয়েছিল লোকটার সামনে। রুহি রাস্তার পাশের একটি বেঞ্চের এক কোণে বসে নিজেই নিজেকে বলতে থাকে, আমার জীবনের একমাত্র অবলম্বন আমার মা। সে তার বাবার বাড়ি থেকে কখনো এক ফোঁটা ভালোবাসা পায়নি। মায়ের কাছেই শুনেছি বিয়ের পর শুধুমাত্র বাবার ভালোবাসাতেই তার জীবন এক রঙিন স্বপ্নে ডুবেছিল। কিন্তু সেদিনের দুর্ঘটনায় মায়ের জীবন থেকে বাবাও চলে গেলেন। আমার বাবার এত এত টাকা পয়সা, এত সম্পদ, অথচ এই আমজাদ মল্লিক আর তার ছোট ছেলে আমার মাকে বাড়ি থেকেই বের করে দিল। সারা জীবন মায়ের কাছে আমাকে নিয়ে তার দুর্বিষহ জীবনের গল্প শুনেছি, নিজের চোখে দেখেছিও। পেটের 7 মাসের একটা বাচ্চা নিয়ে আমার মা দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, অন্যের আশ্রয়ে জীবন পার করেছেন। ছোটবেলায় কতগুলো রাত আমি আর আমার মা না খেয়েই কাটিয়ে দিয়েছি। অথচ আমাদের থাকার কথা ছিল আমারই বাবার গড়া সুবিশাল অট্টালিকায়। খাওয়ার কথা ছিল যা ইচ্ছা তাই। সেই সুযোগ থেকে বঞ্চিত হয়ে একটু বড় হবার পর টিউশনি করে, নানান শপিং মলে পার্ট টাইম চাকরি করেও আমাদের অভাব কাটেনি। জীবনের এই অভাব, কষ্ট, দুঃখ, মায়ের চোখের পানি আর পাগলের মতো তার বিলাপেগুলো আমাকে শিখিয়েছে, যারা আমার থেকে আনন্দ কেড়ে নিয়েছে তাদের বাঁচার অধিকার নেই। আমি যত বড় হয়েছি, ওদেরকে শাস্তি দেবার ঝোঁক আমার পেয়ে বসেছে। আইন পড়ার সুবাদে আমি জানি কতভাবে কোনো প্রচেষ্টায় কাউকে খুন করেও দিব্যি বেঁচে ফেরা যায়। আর তাই তো সেদিন রাতে পূর্ব পরিকল্পনামাফিক ছেলের বেশে আমিন মল্লিকের পিছু নিয়েছিলাম। কিন্তু সেদিন ওকে খুন করতে গিয়ে আরও একটি ভয়ঙ্কর সত্য সে আমার কাছে স্বীকার করেছে। আমার বাবাকে আমজাদ মল্লিক ইচ্ছে করেই মানুষ ভাড়া করে অ্যাক্সিডেন্ট করিয়েছিল। এরপর সবার কাছে ভালো সাজতে বাবার চিকিৎসা করাতে টাকাও খরচ করেছে। তবে সেটা ছিল সম্পূর্ণই লোক দেখানো। তার আসল উদ্দেশ্য ছিল আমার বাবাকে পৃথিবী থেকেই সরিয়ে দেওয়া। আমি আমিন মল্লিককে জিজ্ঞেস করেছিলাম কেন তারা আমার বাবাকে মারতে চাইছিল, কিন্তু আর জানা হলো না। তার আগেই শয়তানটা মারা গেল। আমি তো শুধু আমার মায়ের কষ্টের প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু এইটুকু নিতে গিয়ে এত বড় সত্যিটার সামনে চলে আসবে তা কল্পনাও করিনি। রুহি সহসাই থু করে এক খাবলা থুথু ফেলে দেয় রাস্তার ধারে। সেই থুথু যে আমজাদ মল্লিকের পরিবারের জন্য, এ কথা ধ্রুব সত্য।
আরাফের গাড়ি চলে এসেছে। রুহি হাত নাড়িয়ে তাকে থামতে ইশারা করে। দূর থেকে একটি অচেনা সুন্দরী মেয়ের ইশারা আরাফ বোঝে না। যথাসম্ভব এড়িয়ে যাবার চেষ্টা করে, কিন্তু বিশেষ লাভ হলো না। রুহি একেবারে রাস্তার মাঝে চলে এসেছে। আরাফ গাড়ি থামিয়ে গ্লাস নামাতেই সে এগিয়ে এসে বেশ ধমকের সুরে বলে, গাড়ি থামানোর জন্য সেই থেকে হাত নাড়ছি, চোখে দেখো না? সরি, কে আপনি? আমি আমি তোমার চাচাতো বোন। মানে? আমার তো কোনো চাচাই নেই। বোন কিভাবে আসবে? চাচা নেই, কিন্তু ছিলেন। এখন তিনি মৃত। মাহিন মল্লিক আমার বাবা। আপনার বাবা আর দাদা মিলে তাকে মেরে ফেলেছে। মানে? কি বলছেন এসব? উনি তো অ্যাক্সিডেন্টে। যা বলছি সত্যি বলছি। আমি কি গাড়িতে উঠতে পারি? আরাফ কিছুটা ভয়ে ভয়েই তাকে ভিতরে উঠতে বলে। রুহির কথায় সে যে বিশ্বাস করেছে ঠিক তা নয়। তবে রুহি যে তার বড় চাচার একমাত্র মেয়ে, এই বিষয়টা জানার পরই সে রুহিকে গাড়িতে নিতে রাজি হয়েছে। কিছু দূর যাবার পর আরাফ জিজ্ঞাসা করে, এবার বলুন, আপনি কি যে বলছিলেন? আরাফ, আমি কিছুক্ষণ আগে মায়ের কাছে ফোন করেছিলাম। আমি যখন 7 মাসে আমার মায়ের গর্ভে ছিলাম, ঠিক তখন তুমি ছোট চাচির পেটে ছিলে 4 মাস। তার মানে বয়সে তুমি আমার 3 মাসের ছোট। তুমি আমারই পরিবারের একজন। তার মানে তোমার মায়ের নাম সাইমা নিগার? আরাফ এবার রুহিকে তুমি করেই সম্বোধন করে, অর্থাৎ রুহিকে সে সহজভাবেই নিয়েছে। রুহি জবাব দিল, আরাফ, এই মুহূর্তে তোমার সহযোগিতা আমার ভীষণ প্রয়োজন। জানি না তোমাকে কেন ভরসা করতে ইচ্ছে হলো, কিন্তু তুমি আড়ালে দাঁড়িয়ে যখন ফোনে কথা বলছিলে আমি সব শুনেছি। আর সে কারণেই তোমার কাছে ছুটে এসেছি। আমার মনে হয়েছে মল্লিক বাড়িতে একমাত্র তুমিই সবার চেয়ে অন্তত আলাদা। ন্যায় অন্যায় বিচার বিবেচনা করার ক্ষমতা তোমার আছে। আরাফ শান্ত ভঙ্গিতে রুহির দিকে তাকালো। তুমি এত উতলা হয়েও না। আমার পরিবার মানেই তোমার পরিবার। এই ব্যাপারটা কেউ না মানলেও অস্বীকার করার উপায় নেই। রুহি সমস্ত ঘটনা তাকে খুলে বলে। তার বাবাকে আমজাদ মল্লিক কিভাবে দুর্ঘটনায় ফেলেছিল, কিভাবে তার মৃত্যু হয়েছিল, কিন্তু সে যে তার চাচা আমিন মল্লিককে মেরেছে এই ব্যাপারটা এড়িয়ে যায়। সব শুনে আরাফ বলল, এ ব্যাপারে আমার বাবার সহযোগিতা নিশ্চয় ছিল। আর না হলে বাবা সব জেনেও তার বাবার কথা ভেবে চুপ ছিলেন। কি জানি, কিন্তু দাদু কেন এমনটা করলেন? আর এভাবে আমার বাবাকেও কেনই বা মরতে হলো? সব প্রশ্ন ঠিক এই এক জায়গায় এসে দানা বাঁধছে। আমাদের পরিবারের এমন কোনো গুপ্ত বিষয় তিনি লুকোতে চাচ্ছেন, যা বাইরের মানুষ জানলে তার বড়সড় ক্ষতি হতে পারে। আর এটা যে ব্যবসা সংক্রান্ত সে ব্যাপারে আমি মোটামুটি নিশ্চিত। কিভাবে? আমজাদ মল্লিক তোমার ব্যবসায় জড়ানোর ব্যাপারটা পছন্দ করছেন না। আমারও সেটাই মনে হয়। কিন্তু এখন আমাদের কি করা উচিত? আমজাদ মল্লিককে চেপে ধরা। তোমার বাবার কেস নিয়ে পুলিশ এমনিই রিরি করে বেড়াচ্ছে। এর মধ্যে আমরা যদি তাকে চেপে ধরি, সে সত্য বলতে বাধ্য। অন্যথায়? রুহি আরাফের দিকে চেয়ে চুপ করে গেল। এর বেশি বলাটা এই মুহূর্তে যে উচিত হবে না তা সে খুব ভালো করেই জানে। আরাফ তখন বলে, আমি তোমাকে হেল্প করব। খুব শীঘ্রই আমজাদ মল্লিকের জারিজুরি ঠিক বেরিয়ে যাবে। আর এতে যদি তার হাত থাকে তবে সেই শাস্তি তার পাওয়া উচিত। এমন খুনির বাঁচার কোনো অধিকার নেই। কিন্তু আমি যদি তাকে খুনও করি তবে সহজেই ধরা পড়ে যাব। তাহলে এই দায়িত্ব কে নিবে? তুমি? আমি কিভাবে নেব? আমি আইন পড়ি, কিন্তু তাই বলে এত বড় কাজ আমি করতে পারবো না। তোমার বাবার মৃত্যুর কারণও তো উনি, তাই না? এমন অপরাধী হাতের কাছে পেয়েও ছেড়ে দেবে? রুহি মাথা দুলায়। আরাফের পাশে থেকে একটু নড়েচড়ে বসে সে আবার জিজ্ঞাসা করে, আর পুলিশ? পুলিশ কি করবে? বাবার খুনের রহস্যই এখন অবধি খুঁজে বেড়াচ্ছে। ক্যামেরার ফুটেজে খুনির চেহারা দেখা যায়নি। নেটওয়ার্ক ট্রেস করেছে, কিন্তু ওই সময় সক্রিয় কোনো সিমও ছিল না নাকি?
অন্ধকারে ওরা এখনো হাতড়ে বেড়াচ্ছে। চাচার ব্যাপারটা জেনে খুব খারাপ লাগলো, কিন্তু কি আর করার, কপালে ছিল। আচ্ছা, আমি তাহলে যাই। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, আমি নক দিলে তুমি আমাকে বিস্তারিত তথ্য দিও, আর কোথায় কিভাবে করতে হবে তাও জানাবে। রুহি গাড়ি থেকে নেমে গেলে আরাফ এক দৃষ্টিতে ওর পথের দিকে চেয়ে থাকে। তার চাচাতো বোন তো বেশ সুন্দরী, এতদিন সে কেন দেখার সুযোগই পায়নি। ইস, ভাগ্যের উপর প্রচণ্ড আফসোস হচ্ছে ওর। কিন্তু পরক্ষণেই কিছু একটা ভেবে সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুদিন পর আমজাদ মল্লিক হন্তদন্ত হয়ে আরাফের কাছে ছুটে এলেন। ভয়ে আর দুশ্চিন্তায় মানুষটা রীতিমতো হাঁপাচ্ছে। আরাফ জিজ্ঞাসা করে, কি হয়েছে? একটা বিরাট ঝামেলা হয়ে গেছে। আমাদের রেস্টুরেন্টের ম্যানেজার নাকি রেস্টুরেন্ট ছেড়ে দিয়েছে। যাবার আগে ক্যাশিয়ারের কাছে নিজের রিজাইন লেটারও জমা দিয়ে গেছে সে। কল দিচ্ছি, কিন্তু তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। কারো ইচ্ছে হলে জব ছাড়তেই পারে। এ নিয়ে এত চিন্তার কি আছে? ঝামেলা আছে। আজ বিকালে রেস্টুরেন্টে ননভেজ কোনো আইটেমই রান্না হয়নি। ম্যানেজার না থাকলে এসব কে সামলাবে? তুই জলদি একটু ড্রাইভারকে ডাক, আমি ম্যানেজারের বাসায় যাব। এই রাতে বের হবে? তুমি বসো তো, আমি দেখছি। তোকে কিছু করতে হবে না, তুই ছোট মানুষ। উহু, তাহলে চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এমনিতেও আমি বের হব, কিন্তু তোকে তো যাবার কোনো। এত কথা বাড়িও না তো, তোমাকে ওখানে নামিয়ে দিয়ে আমি আমার কাজে যাব। আরাফ রীতিমতো জোর করেই দাদুর হাত ধরে বাইরে বেরিয়ে আসে। আর বের হবার সময় সে রুহিকে লোকেশন জানিয়ে মেসেজ করে জানিয়ে দেয়। তার কেন জানি মনে হচ্ছে দাদুর এই ব্যাপারটা রুহিকে জানানো জরুরি। পথিমধ্যে সে দাদুকে জিজ্ঞাসা করে, দাদু, এই ম্যানেজার ছাড়া কি আমাদের ব্যবসা চলবে না? আমজাদ মল্লিক গম্ভীর স্বরে জবাব দিলেন, সে বিশ্বস্ত ছিল। এ যুগে অমন বিশ্বস্ত লোক পাওয়া যায় না। কথা বলতে বলতে আরাফ রাস্তার দিকে চেয়ে দেখে নির্জন ফাঁকা রাস্তায় রুহি দাঁড়িয়ে আছে। গাড়ির গতি স্লো করে আরাফ রুহির চোখের দিকে তাকায়। রুহি ভীষণ শান্ত ভঙ্গিতে গাড়ির দিকে এগিয়ে আসে। আমজাদ মল্লিকের কাছাকাছি আসতেই তিনি কিছুটা বিব্রত হয়ে প্রশ্ন করলেন, কে এই মেয়ে? এখানে কি? আরাফ গ্লাস নামালে রুহি এগিয়ে এসে বলে, আমজাদ মল্লিক, ম্যানেজারকে বাসায় পাবেন না, সে সেখানে নেই। কে তুমি? আমজাদ মল্লিক গাড়ি থেকে নেমে এলেন। আরাফও নামল, তবে কিছুটা দূরে। রুহি আবার বলল, আমি রুহি মল্লিক, আপনার বড় ছেলে মাহিন মল্লিকের একমাত্র সন্তান। মনে আছে কিছু? আমজাদ সাহেব হতভম্ব হয়ে রুহির দিকে তাকিয়ে রইলেন। সায়মার সেই মেয়ে আজ তার সামনে ফিরে এসেছে। এত বড় সাহস! রুহি আবার বলল, আপনার ম্যানেজারকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। কে করেছে জানেন? আরাফ। আমজাদ আরাফের দিকে ফিরে তাকাল। আরাফের ভিতর কোনো ভাবান্তর নেই, কিন্তু এই কথাটা রুহি কিভাবে জানল সেটাই এখন তার কাছে বিস্ময়ের ব্যাপার। আরাফ, এসব কি শুনছি? রুহি বলল, ঠিকই শুনছেন, কিন্তু ম্যানেজার এখন আরাফের নাগালের বাইরে। সে আমার লোকের হেফাজতে আছে। এই ম্যানেজারকে নিয়ে এত চিন্তার কারণ তো একটাই, তাই না? আপনি রেস্টুরেন্টের জন্য 50 টাকা কেজি গরুর মাংস আর 70 টাকা কেজি ছাগলের মাংস নিতে পারতেন। প্রতিদিন হাজার হাজার টাকা লাভ। কিন্তু এই মাংসগুলো হতো মৃত প্রাণীর, ফিমেল জেন্ডারের। আর আপনার ম্যানেজার নানান কসাইদের থেকে এভাবেই এসব সাপ্লাই দিত, তাই না আমজাদ সাহেব? রুহির মুখে একটা শুনে আমজাদ যতটা না অবাক হয়, আরাফ তার থেকেও বেশি হতবাক হয়ে গেল। সে তার দাদুর কাছে এগিয়ে এসে প্রশ্ন করে, দাদু, তুমি এসব করেছ এতগুলো বছর ধরে? আমাকে জেরা করছিস কেন? তোর বাবাও তো জড়িত ছিল, কিন্তু মানতে চায়নি কেবল মাহিন। ও জানার পর এসব বন্ধ করে দিতে চেয়েছিল, পুলিশ ডাকতে চেয়েছিল। আমি এসব কি করে হতে দিতাম? সম্মান যত কষ্টে আসে তত সহজেই চলে যায়।
আমি সেটা হতে দিতে পারতাম না। আর সে কারণেই নিজের ছেলেকে মেরে ফেলতে দুইবার ভাবলেন না। এমনকি আমার মাকেও পরের মেয়ে ভেবে আপনি আর ছোট চাচা মিলে বাড়ি থেকে বের করে দিলেন। রুহি, যেটা হবার হয়েছে, কিন্তু এসব নিয়ে ঝামেলা করো না। আমি তোমাকে সব দেব, আমাদের বাড়িতেও ফিরিয়ে নিয়ে যাব। দেখো, আমাদের এখন কোটি কোটি টাকা হয়েছে, আমি সব ভাগ করে দেব। কিন্তু রুহি তার কথা শোনে না। সে আমজাদ সাহেবের গলা বরাবর ছুরি চালিয়ে দেয়। যন্ত্রণায় আহত মুরগির মতো আমজাদ মল্লিক কাতরাতে থাকে। রুহি ছুরির রক্ত মুছে নিয়ে আরাফের দিকে এক পলক তাকায়, তারপর অন্ধকারে এগিয়ে যায়। কিন্তু পিছন থেকে আরাফ তার নাম ধরে ডেকে ওঠে, রুহি। রুহি পিছন ফিরে তাকায়। আরাফ তখন বলে, তুমি কি ভেবেছ আমি কিছুই জানি না? আমার বাবাকে তুমি মেরেছ, আর একটা আমি জানব না? কেউ আমার বাবাকে মারবে আর আমি চুপ করে বসে থাকব? অসম্ভব। আমি সেদিন থেকেই খোঁজ নিয়েছি। দাদুকে ছবির সামনে কাঁদতে দেখে সেই মুহূর্তে আমার সন্দেহ জাগে। আমি জানতাম বড় চাচির গর্ভে একটা বাচ্চা ছিল। কিছু মানুষকে মোটা অঙ্কের টাকা দিয়ে তোমার খোঁজ করিয়েছি, আর জেনেছি চাচির সেই মেয়েটি তুমি। 4 দিন আগে তুমি যখন রেস্টুরেন্টে ঢুকলে, তখন আমার তোমার প্রতি সন্দেহ আরও গভীর হয়। তুমি কি ভাবছ আমি জানতাম না তোমার বাবাকে কিভাবে মারা হয়েছে? সবই জানতাম, কিন্তু আমি চেয়েছিলাম দাদুকে তুমি খুন করো। দাদু মারা যাবার পর এই রাজত্ব একা আমি চালাবো। কিন্তু সে বেঁচে থাকলে তার কিছুই হতো না। কিন্তু কি জানো, আমি আমার দাদুর মতো মৃত প্রাণীর মাংস খাওয়াব না। টাটকাই খাওয়াবো, আর বিশাল সংখ্যক মানুষের সিম্প্যাথি নিয়ে সারাটা জীবন কাটাবো। খুনি হবে তুমি, আর আমি নিট অ্যান্ড ক্লিন হয়ে আয়েশ করব। আমি আগেই পুলিশে খবর দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হবে। হা হা হা। আরাফের কথা শেষ হবার আগেই রুহি হুট করে একটি পিস্তল বের করে আরাফের 2 পায়ে দুমদাম 2টো গুলি করে ফেলে। আরাফ আর্তনাদ করে 2 পা চেপে ধরে রাস্তায় লুটিয়ে যায়। রুহি ওর কাছে এগিয়ে এসে বলে, মল্লিক পরিবারের রক্ত কি একা তোর শরীরে আছে? আমার নেই। হাসপাতালে ভর্তি হবার পর হোয়াটসঅ্যাপ চেক করে দেখিস, সেদিন তুই যে কাউকে বলেছিস আমজাদ মল্লিককে খুন করতে, তার রেকর্ডিং পাঠিয়ে রেখেছি। আর তোদের ম্যানেজার, তাকে তো তোরই গুদাম ঘরে আটকে রাখার ব্যবস্থা করেছি। কেউ জানতেই পারবে না আমি ওর উপর টর্চার করিয়েছি। আর এই নে, এই পিস্তলটা মল্লিক পরিবারের পারিবারিক পিস্তল। বিশাল কৌশলে চুরি করিয়েছিলাম, এখন আর প্রয়োজন নেই। গ্লাভস পরে থেকে বিরক্তি লেগে গেছে, এগুলো পুড়িয়ে ফেলতে হবে। আসি, কেমন? হাসপাতালে ভালো থাকিস ভাই আমার। রুহি চলে যায়। অন্ধকারে কোথায় যেন মিশে গেল সে। কিছুক্ষণের মধ্যেই সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি আসে, কিন্তু আরাফ কিছুই বলতে পারে না। বহুদিন হাসপাতালে ভর্তি থেকে কিছুটা সুস্থ হবার পর হুইল চেয়ারে বসে সে রুহি আর সায়মা নিগারের খোঁজ করে, কিন্তু এ শহরের কোথাও তাদের অস্তিত্ব খুঁজে পায় না। সমাপ্ত। গল্প জবানবন্দি। লেখক শেরাফা সুহেসেনি।